লতিফ সিদ্দিকীর দুই গালে শহীদের দুই গালে খুনি লীগের দুই গালে টুকাই লীগের দুই গালে লতিফ সিদ্দিকীর দুই গালে শহীদের দুজনের দুই গালে লীগ দল কোন সাহসে কোনো জুলাই যুদ্ধের উনি হজ নিয়ে কথা বলেছেন এজন্য না। লতিফ সিদ্দিকী হজ নিয়ে কি বললো না বললো এটা শেখ হাসিনা মাথা কামানোর বিষয় না। লতিফ সিদ্দিকী মন্ত্রী থাকা অবস্থায় শেখ হাসিনা পুত্র জয়ের দুর্নীতি নিয়ে এরা বলতেছে যে এরা নাকি এই 24-এর খুনের সঙ্গে জড়িত, অনেকের বিরুদ্ধে হত্যা মামলাও আছে। আমরা আইন হাতে তুলে না নিয়ে পুলিশে সোপর্দ করেছি। ভালো জাহেদা খান পান্নার একটা প্রোগ্রাম, সেই প্রোগ্রামে গিয়েছেন লতিফ সিদ্দিকী এবং ডক্টর কামাল হোসেন। ধারণা করা হচ্ছে সরকারের গোয়েন্দা তথ্য যে এই বৈঠকটি আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য ছিল এবং আওয়ামী লীগকে নিয়েই এই বৈঠকটি ছিল। তারপর লতিফ সিদ্দিকীকে জনতার মুখে পড়তে হয় এবং জনতার জবাব দিয়ে করতে হয়। জনতা এক প্রকার গণদুলাইয়ের মতো আচরণ করেই তাকে ধরে পুলিশের কাছে দিয়ে আসে। তো আমরা দেখবো সেখানে জনতারা কি করেছে এবং কিভাবে লতিফ সিদ্দিকীকে হেনস্থা করা হয়েছে। যে লতিফ সিদ্দিকী আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করেছিল, যে লতিফ সিদ্দিকী দীর্ঘদিন হাসিনার আমি বলবো হাসিনার মন্ত্রী ছিল, যদিও বহিষ্কার হয়েছিল, কিন্তু হাসিনা সে তো মূলত আওয়ামী লীগ। তো এই ব্যক্তিকে অবশেষে পুলিশ ধরে নিয়ে গিয়েছে। আমরা দেখবো কয়েকটি ভিডিও, এরপর আলোচনা করবো। লতিফ সিদ্দিকীর দুই গালে শহীদের দুই গালে খুনি লীগের দুই গালে টুকাই লীগের দুই গালে লতিফ সিদ্দিকীর দুই গালে শহীদের দুজনের দুই গালে লীগ দল কোন সাহসে কোনো জুলাই যুদ্ধের আপনি কিভাবে এখানে মিডিয়ার বাইরে সে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য সে ঠিকাদারি নিছে, ঠিকাদারের জন্য ঠিকাদারি নিত না। বাংলার গজবর্ত শুয়ারের বাচ্চারা আওয়ামী লীগ এদেশে জুলাই যুদ্ধে বেঁচে থাকতে আওয়ামী লীগ পাবো। এদেশে এখনো আমাদের রক্তের তাকে কোনো সুযোগ নাই, এখনো শহীদের পিতা মাতারা ঘুরতেছে, কান্না করতেছে।
আজিম ভাই বসে তো কথা বলার জন্য আমি ব্যক্তিবাদের পর আমি ফাঁসিবাদ না বলেন প্রশাসন আমি ফাঁসিবাদ না আমি আমি ফাঁসিবাদ না আমি সব দলের ইয়েতেই তো চাই যারা গণহত্যা চালিয়েছে এটা আমাকে গায়ে হাত দিচ্ছে কে হাত দিচ্ছে আপনাকে আপনি গায়ে আমার ওটা মিথ্যাবাদী ওটা মিথ্যাবাদী কেন আমি তো বসে করছি না স্যার সাংবাদিক ভাইরা দেখেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমি কি বক্তব্য দিচ্ছি আপনাদের সবই আছে আমাকে গায়ে হাত দিচ্ছে আমাকে কিভাবে ইয়ে করছে অপরাধীর কোনো পরিচয় নেই খুনিদের অপরাধ নেই খুনিদের একটাই পরিচয় খুনি উনি তো টকশো করেন, উনি তো আসবেনই বিভিন্ন জায়গায়। আপনি তো উপস্থাপক ছিলেন, আপনি উপস্থাপক ছিলেন না? না 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 না, উনি আপনি কি গেস্ট ছিলেন? আমি উপস্থাপক ছিলাম না না, উনি গেস্ট ছিলেন? মিডিয়ার মাধ্যমে জানতে পারেন উনি বক্তব্য দিয়েছে এখানে ছিল উনি এখানে বক্তব্য দিয়েছে এখানে উপস্থাপনা করছেন, আমরা করি নাই আপনি দেখছেন, আপনি উপস্থাপনা করি নাই আপনি যখন আপনি করি নাই করছেন প্রিয় সহযোগিতা বন্ধুগণ করি নাই এখানে আলোচনা সভা হচ্ছে না আপনি যখন চিল্লাইতেছে মানুষ তখন আপনি দিচ্ছেন খুনিদের কোনো পরিচয় নেই খুনিদের একটাই পরিচয় আপনি প্রফেসর, এই গুলি পালে আপনি প্রফেসর, এই জন্য কি আপনার কোনো সাক্ষ্য নাই? আমি কি করছি বলেন আমি স্টুডেন্ট আপনার, তাই বলে আপনার কি সাক্ষ্য না? আমি কি অপরাধ আপনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিদ্যুৎ সাক্ষ্য না? তাহলে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় কথা বলেন কেন? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তাহলে আপনি কেন বারবার ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন? আপনি বলতে পারেন না যে আপনি অপরাধী। না বললে তো আপনার বিশ্ববিদ্যালয়ে না বললে আপনারা তো পাইলে আপনাকে কেউ পিটাই নাই, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শব্দটা বারবার বলে আপনি পার পাইতে চান।
তারই প্রেক্ষিতে আমরা এসে আওয়ামী লীগের প্রেস নেতা কর্মীকে একটা চিনেছে এবং কবি কাদের সিদ্দিকী, সে হচ্ছে আওয়ামী লীগের একজন এমপি মন্ত্রী ছিল, সে এখানে অতিথি হিসাবে আছে, সে আওয়ামী লীগের এলাকায় আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য সে ঠিকাদারি নিয়েছে। তো আর টোটাল কথা যারা দিল্লির প্রেসক্রিপশনে বাংলাদেশকে আবার নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে। আপনারা জানেন যে গত 2 দিন আগে বাইতুল মুকাররম দক্ষিণ গেটে এই প্রতিপক্ষ স্বৈরাচার আওয়ামী লীগ মিছিল দিয়েছে, তারা দেশ থেকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার জন্য এই নতুন পায়তারা করতেছে। বন্ডাইকান থেকে নিজের বাইরের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, এই জুলাইয়ের যুদ্ধের বেঁচে থাকতে, জুলাইয়ের যুদ্ধের যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ এই অঞ্চলে আওয়ামী লীগ পুনর্বাসন হওয়ার সুযোগ আওয়ামী লীগ ফিরতে হলে আমাদেরকে শহীদ করার পরে আওয়ামী লীগ ফিরতে হবে। বেঁচে থাকতে আওয়ামী লীগ নো মোর। মিথ্যাবাদী লোকটার কাছ থেকে আপনি কি নিতে যাচ্ছেন না? দিল্লি থেকে সে তো বাংলাদেশ
সিদ্ধান্ত নিবে। অপরাধীর একটাই পরিচয়, সে অপরাধী। খুনিদের একটাই পরিচয়, সে খুনি। সে খুনি হাসিনা পুনর্বাসন করার জন্য বিভিন্ন ধরনের কাজ করতে। সেটা আপনাদেরকে জানাবেন। ঠিক আছে ভাই। আওয়ামী লীগ এখানে দলীয় ব্যানারে প্রোগ্রাম করে গেছে, করে গেছে। আমাদের লিস্ট আমরা পেয়েছি। আমাদের জুলাই আহত দুজন ভাই আসছিল, ওনাদের এই এলাকার কুখ্যাত যারা যুবলীগের গুন্ডারা আমাদের জুলাই যোদ্ধাদের উপর আক্রমণ করেছে। তারই পরিপ্রেক্ষিতে অত্র অঞ্চলে যারা জুলাই আগস্টে আন্দোলনের জন্য রাজপথে ছিল, তারা কিন্তু কোনো ধরনের মুভের পক্ষে যায় নাই। তারা তাৎক্ষণিক আইন শৃঙ্খলা বাহিনীকে জানিয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী এসেছে। ওনারা যে সিদ্ধান্ত নেবে, আমরা সেই সিদ্ধান্তকে আমরা আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। আপনারা দেখেছেন হয় নাই, ওনারা আমাদের প্রতি আক্রমণ করেছে, আমাদের বাইরে হামলা করেছে। ব্যক্তিতে আমরা কিন্তু এগুলা খাবার করার জন্য বা এগুলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমরা ছিলাম। এখানে আওয়ামী লীগের একটা প্রোগ্রাম মুক্তিযুদ্ধ ৭১ নামে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য নতুনভাবে আপনারা জানেন ২ দিন আগে বাইতুল মোকাররম দক্ষিণ গেটে আওয়ামী লীগ অনেক নেতা কর্মী নিয়ে জোয়ারের নামাজের পরে একটা মিছিল দিয়েছে। তো এরা আবার যাচ্ছে ঢাকা শহরকে নৈরাজ্য দিকে ঢেলে দেওয়া। ভাই এখানে কি হয়েছিল একটু ঘটনাটা বলেন তো। এটা বলা হয়েছে ভাই, একটু বলেন, আমি আমার কাছ থেকে এখানে মুক্তিযুদ্ধ ৭১ নামে একটা ব্যানারে আওয়ামী লীগ প্রোগ্রাম করেছে, আওয়ামী লীগের যুবলীগের। কথিত স্বৈরাচারের আপনারা জানেন সে সাবেক আওয়ামী লীগের এমপির মন্ত্রী ছিল। এই থেকে আমাদের শিক্ষা দেওয়া উচিত। আগামী দিনে যারাই আসলে ক্ষমতা যাবে তাদের প্রতি আমাদের একটাই মেসেজ যে কোনো ধরনের স্বৈরাচারী মনোভাব বাংলাদেশের মানুষকে দখল নিপীড়ন এগুলো মনোভাব থেকে বেরিয়ে আসে জনগণ মানে কাজ করবে। আমরা গতকালকে খবর পেয়েছিলাম, তার প্রেক্ষিতে আমরা আমাদের আসার পরে ওনাদেরকে একটি গণতান্ত্রিক পদ্ধতি যাওয়ার পথে তখন এসালাম যে টাকা ছাড় করেছে সেই টাকার অংশ হিসেবে সেই টাকা খেয়ে সেই দোষররা আজকে এখানে ৭১ মঞ্চে নামে একত্রিত হয়ে ফেস্টিভ্যালকে সংগঠিত করতে একত্রিত হয়েছে। জুলাই যোদ্ধারা, এই এলাকার জুলাই যোদ্ধা যারা, তারা এই নিউজ পাওয়ার পরে তারা এসে এই ফেস্টিভ্যালকে আজকে আমরা সাংবাদিক ভাইরা ছিলেন, আমরা কাউকে কারো গায়ে হাত তুলতে দিই নাই, আমরা কোনো মব সৃষ্টি করতে দিই নাই। আজকে যদি আমরা সুযোগ দিতাম তাহলে একজনের সুস্থ শরীরে এখানে যাইতে পারতো না। সবচেয়ে ফেস্টিভ্যালের বড় মাস্টার মাইন্ড লতিফ সিদ্দিকী সাহেবকে তারা ব্যবহার করি সেখানে আনছে, যিনি ৩২ নম্বর জন্য যার কলিজা জলে হজ উমরার জন্য সে জাতিকে আঘাত করেছে। এরকম একটা ক্রিমিনালকে এনে পল্টনের মতো জায়গা যেখানে চতুর্পাশে জুলাই যোদ্ধাদের শহীদ এবং আহত হওয়ার আমাদের সবচেয়ে আবেগের জায়গা। দর্শক, আজকে আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান শীর্ষক গোল টেবিল আলোচনার আয়োজক ছিল মঞ্চ ৭১ নামে একটি প্ল্যাটফর্ম। আপনারা জানেন যে এই ৫ই আগস্টের পরে মঞ্চ ৭১ নামে একটি প্ল্যাটফর্ম গঠন করেছে জেডাই খান পান্না, সিনিয়র আইনজীবী, এবং ডক্টর কামাল হোসেন।
তারা দুইজনই মোটামুটি এটার প্রধান। তো তারপরে তারা বলল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি 32 নম্বরে তারা ফুল দিতে যাবে এবং শ্রদ্ধা প্রদর্শন করবে। তারা বলেছে তারা আওয়ামী লীগের কেউ না, তারা আওয়ামী লীগের পারপাস হাত করার জন্য আসেনি, কিন্তু তাদেরকে সেখানে যেতে দেওয়া হলো না, বনানী কবরস্থান যেতে দেওয়া হলো না। এবং অভিযোগ আছে বিএনপি নেতা কর্মীরা সারাদিন ধানমন্ডি 32 নম্বর পাহারা দিয়ে রেখেছে এবং তারা স্লোগান দিয়েছে, তারেক ভাই কথা দিলাম 32 নম্বর দখল নিলাম। আমি জানি না বিএনপি কি অর্জন করেছে, কিন্তু আবার সেই একই অভিযোগ বিএনপির বিরুদ্ধে যে এই মঞ্চ 71 নামে প্ল্যাটফর্মটি যখন একটা অনুষ্ঠানের আয়োজন করেছে যে সংবিধান এবং মুক্তিযুদ্ধ বিষয়ে কথা বলার জন্য, এবং সেখানে প্রধান অতিথি থাকবেন সংবিধান প্রণেতা এবং গণফোরামের এমিরাত সভাপতি ডক্টর কামাল হোসেন। সকাল 10টায় বৈঠকটি শুরুর কথা ছিল, কিন্তু শুরু হতে হতে 11টা বাজে, বাংলাদেশে যা হয় আর কি, 11টা বাজে সভাটি শুরু হয়। এবং সবার প্রথমে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান। তিনি তার মতামত দিয়েছে। তিনি বলছেন, আমরা দেখতে পাচ্ছি যে সংবিধানকে ছুঁড়ে ফেলার পায়তারা করা হচ্ছে, এর পেছনে রয়েছে জামাত, শিবির ও জাতীয় নাগরিক পার্টি। অধ্যাপক ইউনূসের নেতৃত্বে তারা মুক্তিযোদ্ধাদের জুতার মালা পরাচ্ছে, মানে ওই যে সাবেক সিএসি নুরুল হুদার গলায় জুতার মালা পরাচ্ছে। এবং শেখ হাফিজুর রহমানের বক্তব্য শেষ হওয়ার পরই মিছিল নিয়ে একদল ব্যক্তি ডিআরইউ মিলনায়তনে ঢোকেন। এ সময় তারা জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, লিগ ধর জেলে ভর, ধরি না, ধরলে কিন্তু সারি না, জুলাইয়ের যোদ্ধারা এক হও লড়াই করো ইত্যাদি স্লোগান দেন। এক পর্যায়ে তারা গোল টেবিল আলোচনার ব্যানার ছিঁড়ে আলোচনায় অংশ নেওয়া ব্যক্তিদের অবরুদ্ধ করে রাখেন। দুপুর 12:15টার দিকে পুলিশের একটি দল এলে তারা পুলিশের কাছে লতিফ সিদ্দিকী, অধ্যাপক শেখ হাফিজুর রহমান সহ 15 জনকে তুলে দেন। পুলিশের অতিরিক্ত কমিশনার এডিসি আসাদুজ্জামান সেখানে উপস্থিত ছিলেন। দুপুর 12:15টার পর কয়েকজন পুলিশ এসে লতিফ সিদ্দিকী সহ বেশ কয়েকজনকে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যান। এই ব্যাপারে সাবেক এমপি আব্দুল লতিফ সিদ্দিকী বলেন যে, আমি জানতাম না যে এখানে এলে সমস্যা হবে, আওয়ামী লীগের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, এই অনুষ্ঠানে দাওয়াত পেয়ে এসেছিলাম। গোল টেবিল আলোচনায় অংশগ্রহণকারীদের অবরুদ্ধ করে পুলিশের হাতে তুলে দেওয়ার কারণ চাইলে আলামিন রাসেল নামে একজন বলেন যে, আমরা জুলাই যোদ্ধা, এখানে পতিত আওয়ামী লীগ, যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগ নেতা কর্মীরা জড়ো হয়েছে এবং ষড়যন্ত্র করতেছে। জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে আমরা এমন কিছু মেনে নিব না। ঘটনাস্থলে জুলাই যোদ্ধাদের সঙ্গে আসা পল্টন থানা জামাত ইসলামের নেতা, দেখেন পল্টন থানা জামাতের নেতা শামীম হোসেন বলেন যে, একটি গোষ্ঠী 71 এবং 24কে মুখোমুখি করে 24কে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। আমি মনে করি 71 আমাদের ভিত্তি এবং 24 আমাদের মুক্তি। ভালো কথা বলছেন, ঠিক আছে, কিন্তু এই জামাতেরই কিছু লোক আবার তারা বলতেছে যে 71 কিছু না, জুলাই সব। এটাও তো দেখতে হবে। তো এখানে যারা জড়ো হয়েছেন তারা সবাই 24-এর খুনের সঙ্গে জড়িত। আমি বুঝলাম না, মানে 24-এর খুনের সঙ্গে জড়িত ডক্টর কামাল হোসেন, জেডাই খান পান্না, লতিফ সিদ্দিকী গত 13টা বছর ধরে বঞ্চিত। উনি শেখ হাসিনার আমলে জেলেও গিয়েছে। অনেকে বলেন যে উনি হজ নিয়ে কথা বলেছেন, এজন্য না। লতিফ সিদ্দিকী হজ নিয়ে কি বললো না বললো এটা শেখ হাসিনা মাথা কামানোর বিষয় না। লতিফ সিদ্দিকী মন্ত্রী থাকা অবস্থায় শেখ হাসিনা পুত্র জয়ের দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেছে। জয়ের বেতন 3 কোটি টাকা মাসে ফাঁস করে দিয়েছে। এই কারণে তাকে মন্ত্রী থেকে সরিয়ে তাকে জেলে ভরে রাখা হয়েছিল। তারপর এতটা বছর ধরে সে আওয়ামী লীগে পাত্তাই পায় নাই, আওয়ামী লীগে ছিলই না সে। পরে এই ডামি ইলেকশনে সে স্বতন্ত্র থেকে দাঁড়িয়ে সে এমপি হয়েছে। লতিফ সিদ্দিকী কি জুলাইয়ের বিরুদ্ধে না তো। তারপর জেডাই খান পান্না সে জুলাই আন্দোলনের ছাত্রদের পক্ষে ছিল, সে মানববন্ধন করেছে। সে বহু বিএনপি নেতাদেরকে বলেছে, আসেন মানববন্ধন করি। বিএনপি নেতারা বলেছেন আমাদের ভয় লাগে। জেডাই খান পান্না ভয় পায় নাই। ডক্টর কামাল হোসেন, উনি তো আগা করেই আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল, বাট বৃদ্ধ মানুষ, তিনি অতটা শারীরিক সক্ষমতা নাই, এজন্য তিনি পারেন না। তো এখন এরা বলতেছে যে এরা নাকি এই 24-এর খুনের সঙ্গে জড়িত, অনেকের বিরুদ্ধে হত্যা মামলাও আছে। আমরা আইন হাতে তুলে না নিয়ে পুলিশে সোপর্দ করেছি। ভালো কথা। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক সচিব আবু আলম শহীদ খান, এই লোকটা আমার পছন্দ না কখনোই। মঞ্চ 71-এর সমন্বয়ক অধ্যাপক আব্দুল্লাহ মাহমুদ প্রমুখ। বেলা 1:45 দিকে যোগাযোগ করা হলে ডিএমপি কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন SN মোহাম্মদ নজরুল ইসলাম বলেন যে, লতিফ সিদ্দিকীকে নিয়ে এসেছি, তবে তার বিরুদ্ধে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই।
লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং লতিফ সিদ্দিকী অন্যান্যদের ডিবি কার্যালয়ে নেওয়া হতে পারে। জেডাই খান পান্না বলতেছেন যে বিএনপি নেতারা দায়ী। জেডাই খান পান্না তার ফেসবুকে বলেছেন যে অনুষ্ঠানটি 10:30 শুরু হওয়ার কথা 11 ঘটিকায় শুরু হলে বিএনপির কিছু কর্মী এবং কিছু ছাত্র ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে লাঠিসোঁটা নিয়ে মিছিল করতে থাকে। এক পর্যায়ে তারা মিলনায়তনে প্রবেশ করে হাতাহাতি মারামারি করেন। এই মারামারি ও হাতাহাতি করার প্রথম উদ্দেশ্য তারা আওয়ামী লীগের কোনো চিহ্ন দেশে রাখবে না। বর্তমানে উক্ত অনুষ্ঠানে আসা সকলকে শফিকুল কবির মিলনায়তনে অবরুদ্ধ করে রেখেছে। বর্তমানে তারা সবাই অবরুদ্ধ আছেন। এখন দেখুন, আমি বারে বারে বলেছি যে এই সব করে কিন্তু আমরা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার পথ তৈরি করতেছি। এই ঘটনাগুলো কিন্তু সমস্ত বিশ্ব দেখছে, সমস্ত বিশ্বের বড় বড় মিডিয়াতে এগুলো প্রচার করা হবে এবং যেসব মিডিয়াতে প্রচার করা হওয়ার কথা না সেখানেও আওয়ামী লীগ অর্থায়ন করে প্রচার করবে। আপনারা হয়তো বলতে পারেন যে এখন তো আমাদের অনেক ক্ষমতা, আওয়ামী লীগ সবচেয়ে দুর্বল অবস্থা আছে, দেশ ছেড়ে পালিয়েছে, এখন কে কি করলো না করলো কিছু আসে যায় না। শেখ হাসিনাও এটাই ভাবতো। শেখ হাসিনা মনে করতো যে তার মৃত্যুই একমাত্র তাকে সরাতে পারে, এছাড়া তাকে কেউ ক্ষমতা থেকে সরাতে পারবে না, কিন্তু সে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। আজকে এই যে লোকগুলো এলো, জেডাই খান পান্না, লতিফ সিদ্দিকী, এদের সঙ্গে আওয়ামী লীগের প্রত্যক্ষ কোনো সম্পর্ক নাই। এখন পরোক্ষ সম্পর্ক আছে কিনা, যাকে আমরা বলি ছুপা আওয়ামী লীগ, সেটা আপনারা প্রমাণ করবেন কিভাবে? আমি মনে মনে বলি হ্যাঁ হয়তো আওয়ামী লীগ হতে পারে, কিন্তু প্রমাণ করবেন কিভাবে? এই লোকগুলো অনেকে আবার জুলাই যোদ্ধাও ছিল। কামাল হোসেন জুলাই যোদ্ধা, সেই লোকগুলো চাইছে যে অনেকে বলে যে ৭১বাদ ২৪ই হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ। তো এর জন্য তারা প্রতিবাদ করছে। তারা বলেছে যে না, ৭১ সাল আর ২৪ সাল এক না, ৭১ সালে আমরা পেয়েছি স্বাধীন দেশ, সুতরাং এটার সঙ্গে তো কারো তুলনা হয় না, আর ২৪ আমরা পেয়েছি স্বৈরাচারের হাত থেকে মুক্তি। তো দুইটার আলাদা তাৎপর্য আছে। এনসিপি এবং জামাত বলতেছে যে নতুন সংবিধান লিখতে হবে, বিএনপি চায় যে সংবিধান বাদ দিতে হবে। কেন? সংবিধানে ভুল থাকলে এটা সংশোধন করা হতে পারে, স্বাধীনতার পর থেকে সংশোধন অনেকবার হয়েছে, আবারও হবে। তো এই কারণে তারা বলতেছে যে সংবিধানটাকে ছুঁড়ে ফেলে দেওয়া যাবে না, এই সংবিধানটা আমাদের রাখতে হবে। কারণ একটা সংবিধানের সব তো আর খারাপ না, তাই না? সামান্য কিছু ধারা খারাপ, ওগুলো চেঞ্জ করলেই হয়। তো এই কারণেই অনুষ্ঠানটা। কিন্তু এখানে এসে এই কিছু লোক এভাবে এসে চিল্লাচিল্লি করে উস্কানি দিয়ে এদেরকে আবার পুলিশে ধরিয়ে দেয়। মানে যারা আসলো অপরাধ করলো তারা আবার ওদেরকে আইনের হাতে তুলে দেয়। এখন পুলিশ কোন মামলায় গ্রেপ্তার করবে বলেন তো আমাকে? এগুলো নিয়ে কিন্তু সমালোচনা হবে। ডক্টর ইউনূস ফেব্রুয়ারিতে চলে যাবে এবং উনি ক্ষমতা লোভী, আমি বিশ্বাস করি উনি সম্মানী মানুষ, চলে যাবেন। কিন্তু ওনার আমলে এই যে মব সন্ত্রাসগুলি হলো এবং মামলা ছাড়াও অনেকে গ্রেপ্তার করা হলো, গ্রেপ্তার করে করে বিভিন্ন মামলায় দেওয়া হলো, হত্যা মামলা, যাদের হত্যার সঙ্গে কোনো সম্পর্ক নাই। দেখুন, অনেকে খারাপ লাগতে পারে। আজকে অনেক নেতা, যেমন ওই সাদিক না জানি কি নাম একজনের, তারপরে জায়েদ খান, অমুক নায়ক তমুক নায়ক, তারা সব বিদেশে পালায় আছে, তাদের বিরুদ্ধে হত্যা মামলা। আপনি কি মনে করেন যে শেখ হাসিনা হত্যা নির্দেশ দেওয়ার আগে জায়েদ খানের জিজ্ঞেস করছে? করে নাই তো। সাদিক আয়মান নাকি যেন নাম একজনের, সেও পালায় আছে, জিজ্ঞেস করে নাই তো। ঢাকার সাবেক মেয়র আতিক, তার নামে হত্যা মামলা দেওয়া হয়েছে এবং যখনই হত্যা সংঘটিত হয়েছে তখন তিনি বিদেশ ছিলেন। এটা আমার রিপোর্ট না, কিন্তু এটা হিউম্যান রাইটস ওয়াচ তারা তার রিপোর্টে উল্লেখ করেছে যে আওয়ামী লীগের লোকদের প্রতি সিরিয়াস মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এবং হিউম্যান রাইটস ওয়াচ বলেছে যে এই হত্যাকাণ্ডগুলি ঘটেছে শেখ হাসিনা সহ তার সামান্য কিছু কাছের লোকজনের পরামর্শে। শেখ হাসিনা কিন্তু ওয়াইড রেঞ্জ অফ পিপলের পরামর্শ নেয় নাই। ওই গ্রাম অঞ্চলের একটা যে আওয়ামী লীগের এমপি, শেখ হাসিনা তারা জিজ্ঞেসও করে নাই। শেখ হাসিনা তার কাছের কিছু লোক তাদের সঙ্গে পরামর্শ করছে, বাট পুলিশ বাহিনীর ব্যাপক সংখ্যক লোক জড়িত ছিল, পুলিশ, আর্মি, বিজিবি, র্যাব এবং কিছু ছাত্রলীগ, যুবলীগ। তো এখন হিউম্যান রাইটস ওয়াচ বলতেছে যে আওয়ামী লীগের লোকজন দিয়ে জেল ভইরা ফেলাইছে, কিন্তু পুলিশ গ্রেপ্তার হয়েছে মাত্র 60 জন, আর সেনাবাহিনীতে মাত্র একজন গ্রেপ্তার হয়েছে, একজন না দুইজন। অত সেনাবাহিনীর কিন্তু অনেক লোক ছিল যারা ওই যে র্যাবে বিজিবিতে ছিল, সেনাবাহিনী থেকে আসছে। তখন 5ই আগস্টের পর তারা আবার ওই তাদের সেনাবাহিনীতে ফেরত গিয়েছে, কিন্তু তাদেরকে বিচারের আওতায় না হয় নাই। তো এই কারণে হিউম্যান রাইটস ওয়াচ বলতেছে যে আওয়ামী লীগের উপর সিভিয়ার হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে এবং সঠিক হচ্ছে না। আপনি এমন এমন লোককে এমন এমন হত্যা মামলায় দিচ্ছেন
যাদের সঙ্গে ওই হত্যার মামলার বিন্দু মাত্র সম্পর্ক নাই। মমতাজ আমার পিছু পাত্র না। বাট আপনি কি মনে করেন যে শেখ হাসিনা মমতাজকে জিজ্ঞেস করে এইসব করেছে? হ্যাঁ, অনেক মন্ত্রী এমপি আছে, তারা ওই সময় জনগণকে আওয়ামী লীগের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে বলেছিল, যেমন একজন আছে ব্যারিস্টার সুমন সহ। এখন এই মামলাগুলো আপনি প্রমাণ করবেন কিভাবে? একজন আইনজীবী হওয়া লাগে না। আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি দেখি যে এই মামলাগুলো কোনো ম্যারিড নেই। এই মামলাগুলো হয়তো দিনের পর দিন তাদের জামিন না দিয়ে কারাগারে আটকে রাখতেছেন, কিন্তু এই মামলার সাক্ষ্য কি, প্রমাণ কি, পুলিশ কি করতেছে, এগুলোর কোনো খবর নেই। এই মামলাগুলো কিন্তু ভবিষ্যতে সামনে আসবে। এবং মনে রাখবেন, এই সরকারই কিন্তু শেষ সরকার না। সরকার আবারও আসবে, আবারও আসবে, আবারও আসবে। আওয়ামী লীগ কোনোদিন ক্ষমতায় না আসলেও অন্তত এই প্রশ্নগুলো আসবে যে এই মামলাগুলো আসলে কিসের ভিত্তিতে করা হয়েছিল। এবং আজকে এই মঞ্চ ৭১, তারা কয়েকজন ঘরোয়াভাবে কয়েকজন বৃদ্ধ মানুষ একটা গোল টেবিলে কিছু কথা বলবে, এটা নিরাপত্তা সরকার দিতে পারলো না। সরকার কি জানতো না যে এখানে এরা আসবে? সরকার আগে থেকেই কেন পুলিশের ব্যবস্থা করলো? এটা তো কোনো বড় ময়দান না যে অনেক পুলিশ লাগবে। একটা মিলনায়তন, একটা প্রবেশ পথ, একটা ওই প্রবেশ পথে কয়েকজন পুলিশ দাঁড়িয়ে থাকলেই তো যে কেউ ঢুকতে পারবে না, বাস শেষ। এখন এই সরকার জানতো যে এই মঞ্চ ৭১ আজকে অনুষ্ঠানের আয়োজন করবে, সরকার জেনেও এখানে চুপ করে রইল। তারপর যখন মব ভায়োলেন্স হলো, যখন এই জেডাই খান পান্না বলতেছে বিএনপির লোক, দেখলেন যে লতিফ সিদ্দিকী সেখানে ধরা হয়েছে, জনতার মুখে জনতা অনেক স্লোগান দিয়েছে, লতিফ সিদ্দিকী রাজাকার, লতিফ সিদ্দিকী এসে অনেক কিছু বলা হয়েছে। আসলে লতিফ সিদ্দিকী এরকম উচিত হয়েছে কিনা এটা অনেকে আলোচনা করতেছে। আসলে উচিত বা বেউচিত সেটা পরের বিষয়, যে লতিফ সিদ্দিকীরা এই জেডাই খান পান্না যে একজন আওয়ামী লীগ, সেটা তো স্পষ্ট। এমন একজন ব্যক্তির সাথে এখন তারা কেন একত্রিত হলো, বৈঠক করলো, এটা তো স্পষ্ট যে তারা আওয়ামী লীগের পক্ষে বা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্যই তারা কাজ করছিল। এটাই হচ্ছে তাদের সবচেয়ে বড় অপরাধ। এখন ধারণা করা হচ্ছে সে মুক্তিযোদ্ধা, এখন বলা হচ্ছে সে এই সেই। আপনি মুক্তিযোদ্ধা হলে আপনি অপরাধ করলে আপনার অপরাধ দেখা হবে না? অবশ্যই দেখা হবে। আপনি যত বড় মুক্তিযুদ্ধে হন না কেন, যারা জুলাই গণঅভ্যুত্থান করেছে, হাসনাত তারা যদি কোনো অপরাধ করে সে অপরাধের সমালোচনা করেন না, সেনাবাহিনী তাদেরকে সমালোচনা করে না, বা আমরা সমালোচনা করি না, তাহলে আপনি মুক্তিযুদ্ধ হয়েছেন, আপনার সমালোচনা করা যাবে না কেন? বা আপনি অপরাধ করলে সে অপরাধের বিচার হবে না কেন? আমরা লতিফ সিদ্দিকীর সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার বিচার চাই। কেন তারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য এই বৈঠক করছিল?